আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি হচ্ছে আমার টিউটোরিয়ালে। তো আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 21 এর বি, এরিয়া পোলার কোঅর্ডিনেট। তো আমরা আগের যে লেকচারটা পড়েছিলাম লেকচার নাম্বার 4 এ সেখানে হচ্ছে একটা কার্ভ তোমাদেরকে দেখিয়েছিলাম r = a cos 3 থিটার কিভাবে কার্ভটা ড্র করতে হয় এবং এখানে মোটামুটি প্রায় 3টার মতো লুপ পাওয়া যায়। আমি তোমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্ম শিখিয়েছিলাম সেটা হচ্ছে r = a sin n থিটা অথবা হচ্ছে r = a cos n থিটা। যদি n এর মানটা ইভেন হয়, আমি আবারও বলতেছি, যদি n এর মানটা ইভেন হয় তাহলে ধরো মনে করো যে n এর মান যদি এখানে 2 থাকে তাহলে লুপের সংখ্যা হবে তাকে 2 দিয়ে গুণ করে ফেলবা, তাহলে লুপের সংখ্যা হবে 4। যদি এখানে মনে করো 4 থাকতো তাহলে 4কে 2 দিয়ে গুণ করলে যা হবে তা হবে লুপের নাম্বার। তো এইখানে r = a cos 3 থিটা, 3 হচ্ছে একটা অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, তার মানে লুপ হচ্ছে এখানে 3টা হবে। তো এগুলো নিয়ে আমরা বিশাল ডিসকাস আমাদের আগের লেকচারে হয়ে গিয়েছে, তোমরা যারা ক্লাসটা করোনি লেকচার নাম্বার 4 আগে দেখে আসবা। তো এখানে আমার যেটা আমি বের করবো এখন সেটা হচ্ছে আমাকে বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ অফ এ ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ অফ r = a cos 3 থিটা। আচ্ছা, এই যে কার্ভটা দিয়ে দিছে তার হচ্ছে একটা ফাঁসের ক্ষেত্রফল বের করতে বলতেছে। কয়টা ফাঁসের ক্ষেত্রফল? একটা, মানে একটা লুপের ক্ষেত্রফল বলতেছি। দেখো এখানে স্পষ্ট করে বলে দিচ্ছে তার এক্সাম্পল 1 এ যে এরিয়া অফ এ লুপ, একটা লুপ, অনলি একটা লুপের ক্ষেত্রফল চাইছে। ক্লিয়ার? তো এখন একটা লুপের ক্ষেত্রফল যেহেতু চাইছে তার মানে প্রথমে আগে আমাকে দেখতে হবে কার্ভটা, আমি যেই জিনিসটার ক্ষেত্রফল বের করব বা যেই কার্ভটা আমাকে দিয়ে দিছে বা যেই পোলার ইকুয়েশনটা দিছে আগে দেখতে হবে এটার ইকুয়েশনগুলো বা পোলগুলো অথবা হচ্ছে যে তার লুপগুলো কোন কার রেসপেক্টে সিমেট্রিক। সে কি ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক, নাকি অরিজিনাল রেসপেক্টে সিমেট্রিক, নাকি বোথ, হ্যাঁ, নাকি ইনিশিয়াল লাইন এবং হচ্ছে আমাদের লাইন অফ π/2 দুইটার রেসপেক্টে সে সিমেট্রিক, এটা কিনা আগে টেস্ট করতে হবে। তো এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো এখানে প্রথমে আমি সিমেট্রিসিটি টেস্ট করব। তো আমি লিখলাম যে সলিউশন। ওকে, তো প্রথম লিখবো হচ্ছে দ্য গিভেন কার্ভ r = a cos theta, r = a cos 3 theta, দি নাম্বার ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। তো এখন প্রথম টেস্ট হচ্ছে আমাকে দেখতে হবে যে থিটার জায়গায় মাইনাস থিটা দিলে ইকুয়েশনে আদৌ কোনো চেঞ্জ আসে কিনা। যদি থিটার জায়গায় মাইনাস থিটা দিলে ইকুয়েশনে কোনো চেঞ্জ না আসে তাহলে বুঝতে হবে যে কার্ভটা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। ইনিশিয়াল লাইনটা হচ্ছে আসলে এক্স এক্সিস, মানে একটা লুপের এক্স অক্ষের উপরের দিকেও যতটুকু এরিয়া থাকবে নিচের দিকেও ঠিক ততটুকু এরিয়া থাকবে। ওকে, তো আমি লিখলাম যে if we replace theta by minus theta, if we replace theta by minus theta, যেখানে থিটার জায়গায় মাইনাস থিটা বসাবো লিখতে পারি then r = a cos 3 minus theta। তাহলে কেমন হয় ইকুয়েশনটা? r = a cos এখানে অ্যাকচুয়ালি এরকম হবে -3 থিটা। তো তাহলে দেখো তো r = a cos 3 থিটা না। এখন দেখো তো এই যে ইকুয়েশনটা যে পেলাম এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে কোনো পার্থক্য আছে? ইকুয়েশনের কোনো পার্থক্য নেই। লিখতে পারি যে হেন্স দ্য ইকুয়েশন রিমেন আনচেঞ্জড। লিখতে পারি হেন্স দ্য ইকুয়েশন রিমেন আনচেঞ্জড, মানে কোনো পরিবর্তন হয় নাই, রিমেন আনচেঞ্জড। সুতরাং so we can write the given curve, মানে আমরা জানি কি, আমরা কিন্তু লেকচার 2 তে বা 3 তে বলেছিলাম যে থিটা ইকুয়েশনে থিটার পরিবর্তে মাইনাস থিটা বসিয়ে থিটার পরিবর্তে মাইনাস থিটা বসালে যদি ইকুয়েশনে কোনো পরিবর্তন না আসে তাহলে সেই কার্ভটা বা সেই ইকুয়েশনটা হচ্ছে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। সো উই ক্যান রাইট দ্য গিভেন কার্ভ symmetric about initial line, মানে সে হচ্ছে এক্স অক্ষের রেসপেক্টে, ইনিশিয়াল লাইনটা আসলে এক্স অক্ষ, হ্যাঁ, বাট এটাকে আমরা আসলে পোলার কোঅর্ডিনেটে এটাকে আমরা এক্স অক্ষ বলি না, এটাকে আমরা বলছি ইনিশিয়াল লাইন। কেন ইনিশিয়াল লাইন বলি তার ব্যাখ্যাগুলো সব লেকচার 1 এ দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবা, মানে প্রিভিয়াস লেকচারগুলো দেখে নিবা। ওকে, তো যখন ডায়াগ্রাম আঁকবো তখন ডায়াগ্রামে আবার বুঝাই দিব কেমন।
আচ্ছা, এরপরে আমাদের যেটা কাজটা করতে হবে সেটা বের করতে হচ্ছে সে লাইজ অন পোল। লাইজ অন পোল মানে কি, মানে ব্যাসার্ধের মানটা, এই ব্যাসার্ধের মানটা যখন শূন্য হবে তখন থিটার মানটা কেমন হবে, মানে যেই দেখো আমি যদি একটা গ্রাফ যদি আঁকি, ধরো আমি যদি এরকম করে একটা গ্রাফ আঁকলাম, হ্যাঁ ধরো এইভাবে চিন্তা করো, একটা গ্রাফ আঁকলাম, এইভাবে আঁকলাম বা এইভাবে আঁকলাম, হ্যাঁ। তো ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের মানটা ঘুরে 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 যখন মূল বিন্দুতে পৌঁছাবে, মানে ব্যাসার্ধের মানটা যখন শূন্য হয়ে যাবে, মানে আর এর মানটা যখন শূন্য হবে তখন থিটার মানটা কেমন হবে, এটাই হচ্ছে লাইজ অন পোল টেস্ট, হ্যাঁ। তো পোল মানে হচ্ছে আসলে মূল বিন্দু। তো যখন মূল বিন্দুতে যখন আর এর মানটা যখন শূন্য হয়ে যাবে তখন গ্রাফটা বা কার্ভটা আসলে এখানে ফেরত আসে, হ্যাঁ। তো এই জন্য আমাকে দেখতে হবে যে লাইজ অন পোল টেস্টে থিটার মানটা কত হয়। তো আমি এখানে লিখলাম যে এই জায়গাতে লিখতে পারি, এগুলো মুছে দিচ্ছি, এগুলোর অতটা প্রয়োজন নাই। তো লাইজ অন পোল টেস্ট করি, দেখি কি অবস্থা হয়। তো দেখো, তো পরের কন্ডিশন হচ্ছে লাইজ অন পোল টেস্ট, মানে এখানে এই ইকুয়েশনে আর এর মানটা শূন্য বসাইতে হবে। তো লিখলাম যে নাও পুটিং দ্য ভ্যালু অফ আর ইকুয়ালস টু 0 ইন 1 ইকুয়েশন নাম্বার 1 এ আর এর মানটা শূন্য বসিয়ে দিলাম। তো আর এর মান শূন্য বসালে কত হবে, 0 ইকুয়ালস টু a cos 3 থিটা। আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে a cos 3 থিটা ইকুয়ালস টু 0, a cos 3 থিটা ইকুয়ালস টু 0। তাহলে এখানে লিখতে পারি যে cos 3 থিটা ইকুয়ালস টু 0, a কে ভাগ করে দিলাম। এখন দেখো cos এর মান কিন্তু শুধু কেবলমাত্র, আমি আবার বলতেছি, cos এর মান কিন্তু শুধু কেবলমাত্র 90 ডিগ্রিতে শূন্য না, সেই কিন্তু cos এর মান কি হবে, cos এর মান কিন্তু পৃথিবীতে যত π/2 এর যত বিজোড় সংখ্যা আছে সবার জন্যই 0। ধরো এরকম, সেটা হচ্ছে এরকম, এই যে cos cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রিতে মান 0। তারপরে কত cos 3π/2 এখানেও 0, cos 7π/2 এখানেও 0, এরকম সবগুলো ভ্যালুর জন্য 0। তো এইগুলো সবগুলোকে আমি একসাথে কত লিখতে পারি, 2n + 1 * π/2। ওই দেখো cos ঠিক আছে, π/2 ঠিক আছে, এখানে দেখো n এর মান যদি 1 বসাই তাহলে 2 কে 2, 2 আর 1 হচ্ছে 3, দেখছো, n এর মান 3 বসালে 3 × 6, 6 আর 1 7, দেখছো। তো সবগুলোর জন্য আসলে cos এর মানটা 0, কিন্তু বাট এখানে ঝামেলা হচ্ছে আমি কিন্তু এখানে পুরো কার্ভটা ড্র করব না, যেটা আমরা আগের লেকচারে করেছি। আমরা হচ্ছে যে এই কার্ভের শুধু একটা লুপের ক্ষেত্রফল বের করবো, অনলি একটা। তো একটা লুপের ক্ষেত্রফল বের করার জন্য আমার প্রত্যেকটা মানের দরকার নেই। আগের লেকচারে গ্রাফটা ড্র করার জন্য আমি প্রত্যেকটা ভ্যালু নিয়েছিলাম, এবার প্রত্যেকটা ভ্যালু আমার দরকার নেই, কারণ আমি শুধু একটা লুপ নিব। এখন একটা লুপের জন্য দেখি কি অবস্থা হয়। একটা লুপের জন্য চিন্তা করো এইভাবে যে cos 3 থিটা ইকুয়ালস টু cos π/2, cos π/2। তো এখানে cos π/2 তে তার মানটা 0 হয়, শুধু কেবল π/2 তে 0 কিন্তু হয় না, সে কিন্তু +π/2 তো হয়, -π/2 তো হয়। তাহলে আমি লিখতে পারি যে +-π/2। ওকে, এটা আমার কাজে লাগবে, কেমন লিখলাম একটু পরে বলতেছি। তো এবার এখানে লিখলাম দুই পাশ থেকে তুমি cosটা উঠাই দাও, তাহলে 3 থিটা ইকুয়ালস টু কত, +-π/2। তাহলে থিটা ইকুয়ালস টু কত, +-π/6। তাহলে থিটা ইকুয়ালস টু কত, একটা পেলাম হচ্ছে π/6 আর একটা হচ্ছে পেলাম কত বলো তো, -π/6। এই যে দুইটা ভ্যালু পেয়ে গেলাম। এই দুই ভ্যালুতে মানে দুইটা ভ্যালু যখন হবে তখন হচ্ছে আর এর মানটা মানে ব্যাসার্ধের মানটা শূন্য হবে। তো আমি যদি এবার অ্যাকুরেটলি ডায়াগ্রামটা আঁকার চেষ্টা করি, ধরো ডায়াগ্রামটা অবস্থা হচ্ছে এরকম। দেখো এইটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, যে আমি এখানে লিখলাম যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, কেমন? ওকে, তো এখানে বলতেছে থিটার মানটা হচ্ছে π/6, মানে +30 ডিগ্রি, ঘড়ির কাঁটার বিপরীতে +30 ডিগ্রি, আর থিটা ইকুয়ালস হচ্ছে -π/6, এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে 30 ডিগ্রি। তো আমি এখানে দুটো লাইন টেনে নিলাম, এইটা, এই যে এখানে হচ্ছে 30 ডিগ্রি মোটামুটি, এই যে এইটা হচ্ছে থিটা ইকুয়ালস টু π/6 লাইন। ওকে, আর এইটা হচ্ছে থিটা ইকুয়ালস টু -π/6 লাইন। ক্লিয়ার? কারণ এই দিকে হচ্ছে ঘড়ির কাঁটা 30 ডিগ্রি আর এই দিকে হচ্ছে ঘড়ির কাঁটা 30 ডিগ্রি। আর আমি কেন গ্রাফটা এইভাবে নিতেছি, কারণ আমি জানি যে আমার কার্ভটা বা আমার যেই ডায়াগ্রামটা আছে সেটা আমি একটু আগে প্রুফ করেছি, সেটা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। ইনিশিয়াল লাইন হচ্ছে এইটার রেসপেক্টে সিমেট্রিক মানে হচ্ছে এইটার উপরে যতটুকু জায়গা সে দখল করবে নিচেও ততটুকু জায়গা দখল করবে। সিমেট্রিসিটি মানে কি? সিমেট্রিসিটি মানে হচ্ছে প্রতিসম, মানে উপরে যতটুকু থাকবে নিচে ততটুকু থাকবে, অথবা ডানে যতটুকু থাকবে বামেও ততটুকু থাকবে। তো এই কারণে আমি আগে লাইনগুলো রেডি করলাম যে থিটা ইকুয়ালস টু π/6 আর থিটা ইকুয়ালস টু -π/6। এই যে এতটুকু কোণ ধরে দিলাম, এতটুকু কোণ হচ্ছে π/6 কোণ। এটা ঘড়ির কাঁটার বিপরীতে তাই পজিটিভ,
ঘড়ি কাটার দিকে, তাই হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? ওকে। তো এবার আমি যদি গ্রাফটা যদি একটু অ্যানালাইসিস করি গ্রাফের জন্য, হ্যাঁ দেখি গ্রাফটা, জাস্ট আমি একটা লুপ আঁকবো, তো আমি গ্রাফটা দেখি কেমন হয়, গ্রাফটা একটু দেখতেছি। আচ্ছা, তো এগুলো মুছে দিচ্ছি, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, এইটাও দরকার নেই কেন, কারণ আমার এখানে রেঞ্জ দেওয়াই আছে, এগুলো আমি মুছে দিলাম, সব মুছে দিলাম, প্রয়োজন নেই। তো গ্রাফের জন্য আমি শুধু এতটুকু লিখতেই যথেষ্ট, সব ভ্যালু নেওয়ার দরকার নেই। ধরো তুমি এইভাবে চিন্তা করো, ভাবো যে গ্রাফের আমাদের ফাংশনটা হচ্ছে কত, আর হচ্ছে কার ফাংশন, থিটার ফাংশন। তাহলে আমি লিখতে পারি যে থিটার জন্য আর এর মানটা কেমন হয়। তো দেখো প্রথম কথা হচ্ছে যে থিটার মান যখন জিরো, থিটার মান জিরো মানে কত, মানে এইখানে আছে, যে এইখানে, মানে এইখানে লাইনটা, এইখানে ইনিশিয়াল লাইনের উপরে। তো থিটার মান যখন জিরো, তখন আর এর মান কি অবস্থা হবে, দেখো থিটার মান জিরো, এখানে বসাই দিলে cos 0 মান 1, তার মানে আর এর মান a। দেখো থিটার মান যখন শূন্য, তখন আর এর মানটা ধরে নিলাম a, মানে এইখান থেকে এতটুকু হচ্ছে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা ধরে নিলাম হচ্ছে a। ওকে, এবার ফাইনাল ভ্যালু যেটা ছিল, লাস্টের ভ্যালুটা হচ্ছে π/6। π/6 এ ব্যাসার্ধ, দেখো এখন ব্যাসার্ধ আছে এইখান থেকে এতটুকু হচ্ছে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আর এই যে আর এর মানটা হচ্ছে এতটুকু। π/6 যখন হয়ে যাবে, তখন ব্যাসার্ধের মান হয়ে যাবে 0। তুমি মাত্র বললা, এই যে একটু আগে দেখাইলাম যে থিটার মান যখন π/6, তখন আর এর মান হয়ে যাবে 0। কেমনে? থিটার মান যখন, এই যে থিটার মান যখন আমি এখানে π/6 বসাই দিব, দেখো a cos 3 ইন্টু π/6, তাহলে এখানে কত হবে, a cos 3 আর 6 কাটাকাটি করলে হবে π/2, মানে cos 90 ডিগ্রি মান 0, তাহলে ফলাফল আসলে 0। তার মানে যখন থিটার মানটা যখন π/6, তখন ব্যাসার্ধের মানটা কোথায় চলে আসছে, ব্যাসার্ধের মানটা কেন্দ্রে চলে আসছে, ব্যাসার্ধ আর কোনো ব্যাসার্ধ নাই, তার মানে এইখানে এটা একটা পয়েন্ট ধরে নিলাম। তাহলে মাঝখানে কি কি ঘটনা ঘটছে আমি আবার বলতেছি, থিটার মানটা শুরুতে ছিল 0, থিটার মানটা শুরুতে ছিল 0, তখন আর এর মানটা হচ্ছে a। তাহলে 0 থেকে কি 30 ডিগ্রির মধ্যে কোনো মান ছিল না? অবশ্যই ছিল। 0 পরে 1 ডিগ্রি ছিল, 2 ডিগ্রি ছিল, 3 ডিগ্রি ছিল, এরকম অনেকগুলো মান ছিল। অনেকগুলো মানের জন্য কার্ভটা ঘুরে মূলবিন্দুতে আসছে। তো আমি বোঝানোর জন্য আমি একটা মান নিচ্ছি, সেই মানটা হচ্ছে মনে করো π/12। তো π/12 কেন নিলাম, কারণ π/6 হচ্ছে 30 ডিগ্রি, π/6 হচ্ছে 30 ডিগ্রি, π/12 হচ্ছে 15 ডিগ্রি, কারণ 0 থেকে 30 ডিগ্রি মাঝখানে তো অবশ্যই 15 ডিগ্রি আছে। ঠিক আছে? ঠিক আছে? ওকে। তো যদি এটা হয়, তাহলে এখানে বসাই দেখি তো আর এর মানটা কত হয়। আমি একটু রাফ করতেছি, দেখো আর এর মানটা কত হবে, a cos 3 ইন্টু থিটার ভ্যালু হচ্ছে π/12, তাহলে π/12 যদি বসাই, a cos 3 দিয়ে 12 কাটাকাটি করলে হবে π/4, তাহলে a cos π/4 মানে হচ্ছে 1/√2, 1/√2, তাহলে ভ্যালু কি দাঁড়াবে কত, a/√2। তো a তো হচ্ছে একটা ডিস্টেন্স, কনস্ট্যান্ট ভ্যালু, এটা কোনো ইস্যু না, 1/√2। তো 1/√2 মানে কত, আসলে ভ্যালুটা হচ্ছে 1 এর চাইতে কম। এই ধরো মনে করো এটা যদি 1 ইউনিট হয়, তাহলে 1 ইউনিট হলে এর চাইতে কম ভ্যালু আসবে, এ তো একটা ডিস্টেন্স, সমস্যা নেই। তাহলে কম ভ্যালু মানে কত, ধরে নিলাম এই যে ধরো এই থিটার মান যখন π/12 নিছি, মানে হচ্ছে 15 ডিগ্রি যখন নিছি, তখন আর এর মানটা এইখান থেকে ঘুরে এইরকম কোনো জায়গায় চলে আসছে, এইরকম কোনো জায়গায়, এই যে এইখান থেকে সে এইখানে চলে আসছে, এইখানে, এই যে এই পয়েন্টে চলে আসছে। এটা তো 1 পয়েন্ট, এখান থেকে কম হবে, তাহলে এই পয়েন্ট হচ্ছে এখানে। এরপর তুমি যখন থিটার মানটা একটু বাড়ালে তখন এইটা ঘুরে আবার এইদিকে চলে আসবে। তারপর আস্তে আস্তে তুমি যখন থিটার মানটা 30 ডিগ্রিতে নিয়ে আসবে, তখন আর এর মানটা কমতে আর এর মানটা চলে আসবে কোথায়, মূল বিন্দুতে চলে আসবে। আর মানটা কোথায় চলে আসবে, মূল বিন্দুতে চলে আসবে। তাহলে গ্রাফটা বলছিল কি, গ্রাফটা বলছিল সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন। সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন মানে কত, মানে এটা যদি ইনিশিয়াল লাইন হয়, তার উপরে ঠিক যেরকম কার্ভ হবে, নিচেও কি হবে, সেম একই রকম কার্ভ হবে। তাহলে আমি নিচের এই কার্ভটা মিলাই দিলাম, ওকে। এই হচ্ছে আমার এই অঙ্কের জন্য একটা লুপ। তো আমি যদি একটা লুপের ক্ষেত্রফল বের করতে পারি, তারপরে পরেরটা পরে চিন্তা করবো। ওকে, তো তুমি চাইলে এখানে আরেকটু বাড়াইতে পারো, এই যে তুমি চাইলে এখানে আরো কয়েকটা ভ্যালু অ্যাডিশনাল নিতে পারো, তোমার নেওয়ার দরকার নেই, এগুলো নিয়ে আসলে কোনো লাভ নাই। তুমি একটা দেখাইলেই হবে, একটা দেখাইলেই মোটামুটি, যেহেতু কার্ভটা এক্স এক্সিস ইনিশিয়াল এক্সিসের রেসপেক্টে সে সিমেট্রিক, তাই একটা দেখালেই যথেষ্ট, বাকিগুলোর আসলে কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো তুমি চাইলে দেখাইতে পারো, বাট এটা আসলে কোনো কাজে লাগবে বলে মনে হয় না। ঠিক আছে, তো এরপরে আমি এই পার্টটা মুছে দিলাম, ঠিক আছে, এই পার্টটা মুছে দিলাম, কেমন, এই পার্টটা মুছে দিলাম। তো তুমি চাইলে, আমি এখানে আরো কয়েকটা ভ্যালু লিখে দিচ্ছি, তুমি চাইলে এগুলো একটু অ্যাড করে নিও। ধরো এখানে আমি আর কয়েকটা ভ্যালু এখানে লিখে দিচ্ছি, ধরো এই পাশ দিয়ে লিখতেছি, তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, তুমি কি ভ্যালু জানো,
যে থিটার মান π/6 হলে 0 হয়, আরেকটা কি জানো, যে থিটার মান যখন -π, নিচের দিকে তো একই রকম কার্ভ, থিটার মান -π/6 হলে ভ্যালু কত আসবে, থিটার মান -π/6 আসলো ভ্যালু আসবে 0। তো লিখো যে থিটার মান যখন -π/6 আর এর মানটা আসবে, আর এর মান আসবে 0। তো থিটার মান সিমিলারলি তুমি -π/12 যদি নাও, যদি -π/12 যদি নাও, তখন কি অবস্থা হবে, তো তখন আসলে ভ্যালুটা আসলে ঠিক সেম আগের মতো করে কাজ করবে, ঠিক আছে। ওকে, তো দরকার নাই, তো তুমি এতটুকু পর্যন্ত রেখে দিলেই যথেষ্ট, এই কটা ভ্যালু নিলে যথেষ্ট। অথবা তুমি যদি এগুলো কোনো কিছু না লিখে শুধু এতটুকু রেখে দাও, তাও আসলে এনাফ, দরকার নেই, ঠিক আছে। তো এটা রেখে দিলাম। এরপরে আমি হচ্ছে সরাসরি এখন ইন্টিগ্রেশন শুরু করব। তো দেখো আমি তাহলে ইন্টিগ্রেটটা আমাকে করতে হবে কতটুকু এরিয়ার মধ্যে, আমার এই পুরো কার্ভ, এই যে কার্ভটুকু যে আছে, এই যে লুপটা যে আছে, এই পুরো লুপ, এই লুপের ক্ষেত্রফল নেব। তো এখন এই লুপের ক্ষেত্রফলটা, লুপটা যে আমি ক্রিয়েট করছি, এই লুপটা যে আমি ক্রিয়েট করছি, এই লুপটা ক্রিয়েট করার জন্য অবশ্যই আমি আপার লিমিট থিটা ইকুয়ালস টু π/6 নিছি, আর লোয়ার লিমিটটা কত, থিটা ইকুয়ালস টু -π/6, ঠিক আছে। আর থিটা ইকুয়ালস টু -π/6 এর জন্য পোলটা মানে আর এর মানটা এখানে শূন্য হয়ে যায়, সেখান থেকে বাড়তে 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 যখন থিটার মান মানে -30 ডিগ্রি থেকে শুরু করে সে বাড়াতে থাকবো, -30 ডিগ্রি থেকে বাড়াইতে 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 যখন মানগুলো আস্তে আস্তে +30 ডিগ্রি আসবে, তখন আর এর মানটা আবার শূন্য, আবার মূলবিন্দুতে এসে যোগ হয়। তাহলে পুরো লুপটা কভার করার জন্য আমার থিটার মানটা শুরু হয়েছিল -30 ডিগ্রি থেকে, আর শেষ হয়েছে কোথায়, +30 ডিগ্রিতে। তাই আমি এখন লিখবো যে নাও, লিখলাম যে নাও ইন্টিগ্রেট ওভার দ্য এরিয়া অফ এ লুপ, মানে ইন্টিগ্রেট ওভার দ্য এরিয়া অফ লুপ মানে হচ্ছে এই পুরো ইন্টিগ্রেশনের উপর আমি, পুরো এরিয়ার উপর আমি ইন্টিগ্রেট অ্যাপ্লাই করতেছি, অফ এ লুপ টেকিং দ্য লিমিট -π/6 টু হচ্ছে +π/6। এখানে একটু লেখো অ্যাজ, এটা লিখে সুবিধা হবে, যে নাও ইন্টিগ্রেট ওভার দ্য এরিয়া অফ এ লুপ অ্যাজ টেকিং দ্য লিমিট অফ -π/6 টু +π/6, মানে এই রেঞ্জের মধ্যে আমি এখন ইন্টিগ্রেট করবো। তো লিখলাম সুতরাং এরিয়া অফ এ লুপ। আচ্ছা, তো এখন এরিয়া যদি আমরা জানি যে একটা ফাংশন যদি পোলার কোঅর্ডিনেটে থাকে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে হাফ অফ আলফা বিটা আর স্কোয়ার ডি থিটা। তো আলফাটা হচ্ছে কি, আলফাটা হচ্ছে লোয়ার লিমিট, বিটাটা হচ্ছে আপার লিমিট, আর স্কোয়ার এখান থেকে মূল ফাংশন থেকে কালেক্ট করব। তাহলে এখানে রাখলাম আলফা হাফ, আলফার ভ্যালু হচ্ছে এখানে লোয়ার লিমিট হচ্ছে -π/6, বিটার মান হচ্ছে +π/6, আর এর ভ্যালু হচ্ছে a cos 3 থিটা, এটাকে স্কোয়ার করে দাও, তাহলে লিখতে পারি। আচ্ছা, আগে আস্তে আস্তে দেখি, a cos 3 থিটা তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা, কেমন। তো এখান থেকে আস্তে আস্তে ইন্টিগ্রেট করলে আমাদের ফলাফল চলে আসবে। তো আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলোর প্রয়োজন নাই। তো এখানে এখন কি হয় দেখো, এখানে হচ্ছে হাফ, তাহলে এখানে কত আছে -π/6, আর এখানে হচ্ছে +π/6, স্কোয়ার করে দাও, তাহলে এখানে হবে a স্কোয়ার cos স্কোয়ার 3 থিটা ইন্টু হচ্ছে ডি থিটা, কেমন, cos স্কোয়ার 3 থিটা ইন্টু হচ্ছে ডি থিটা। ওকে, তো এখন চিন্তা করো, দেখো আমরা ম্যাথমেটিক্সের একটা জিনিস জানি, সেটা হচ্ছে ফাংশন যদি ইভেন ফাংশন হয়, মানে জোড় ফাংশন হয়, তাহলে আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি সেম থাকে, তোমরা যারা ক্লাসগুলো করো নাই, তোমরা আমার লেকচার নাম্বার 16 বি ক্লাসগুলো করে নেবে, ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওখানে আমি এগুলো সব ব্যাখ্যা দিয়েছি। দেখো এটা হচ্ছে এরকম, যদি ধরো ফাংশন অফ -a থেকে a fx dx, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন, আর এই fx ফাংশনটা যদি জোড় ফাংশন হয়, জোড় ফাংশন মানে কি, যে ফাংশনের মধ্যে থিটার জায়গায় মানে x এর জায়গায় -x বসাইলেও যদি ফাংশন রিমেন আনচেঞ্জ থাকে, তাহলে সেটাকে বলবো জোড় ফাংশন। যেমন এইটা একটা জোড় ফাংশন, পৃথিবীর যত স্কোয়ার ফাংশন আছে, মানে কোনো ফাংশনের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, তাহলে সেটা ইভেন ফাংশন, মানে জোড় ফাংশন। অথবা cos x বা sec x বা মডুলাস অফ x, এগুলো সবই হচ্ছে জোড় ফাংশন। যদি এরকম থাকে, তাহলে আমি লিখতে পারি 2, তখন এইখানে এই -a থেকে a, তো এরিয়া তো এটা লিখবো না, লিখবো হচ্ছে লোয়ার লিমিট 0 আপার লিমিট a ফাংশন অফ x dx। তো এইটা হবে তখন যখন ফাংশন অফ x হবে একটা ইভেন ফাংশন। তো আমি এখানে স্পষ্ট দেখতেছি যে cos স্কোয়ার থিটাটা হচ্ছে একটা ইভেন ফাংশন, থিটার রেসপেক্টে একটা ইভেন ফাংশন, কারণ থিটার জায়গায় -θ বসাইলেও ফাংশনের কোনো চেঞ্জ নাই। আর এখানে কনস্ট্যান্ট হচ্ছে a স্কোয়ার, এটাকে বের করে দাও, তাহলে একটা বেশি লিখি, সমস্যা নেই, -a²/2 -π/6 +π/6 cos স্কোয়ার 3 থিটা ডি থিটা। ওকে,
তো এখানে এখন তুমি চিন্তা করো, আমার এখানে আপার লিমিট লোয়ার লিমিট কত আছে, -5/6 থেকে +5/6। তাহলে আমি লিখতে পারি যে a²/2, এই যে এটা হচ্ছে a, এটা হচ্ছে মাইনাস, এই যেটার মতো করে। তাহলে একটা অ্যাডিশনাল 2 আসবে, এখানে 0, আর এখানে হবে 5/6। এখানে হবে কত, cos স্কোয়ার 3θ dθ। কেমন? তাহলে অবশ্যই এই যেটা কাটাকাটি চলে যাবে, এই 2 এর সাথে এই 2টা কাটাকাটি চলে যাবে। তো কাটাকাটি চলে গেলে আমি এখানে লিখতে পারি যে শুধু a স্কোয়ার, এখানে হচ্ছে 0 থেকে π/6, এখানে আছে হচ্ছে cos স্কোয়ার 3θ আর হচ্ছে dθ, cos স্কোয়ার 3θ dθ। তো এখন দেখো আমরা জানি কি, আমরা জানি আমরা ইন্টিগ্রেশন করার সময় সবসময় মনে রাখবা যে cos স্কোয়ার থিটার আসলে ইন্টিগ্রেশন করা যায় না, তাই কারণে হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করতে হয়। হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করলে কি হয়, আমরা জানি 2 cos স্কোয়ার থিটার সূত্র হচ্ছে কত, 1 + cos 2θ। এই জন্য হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করতে হয়। তো এখানে যেহেতু cos স্কোয়ার 3θ আছে, এটাকে হচ্ছে আমরা হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করবো। লিখতে পারি a²/2, 0 থেকে π/6, এখানে একটা 2 নিয়ে আসলাম, এই যে 2 এটা কাটাকাটি, এটার সাথে গুণ করবো ব্যালেন্স করার জন্য। তাহলে কত হলো, cos স্কোয়ার 3θ আর এখানে হচ্ছে dθ। হ্যাঁ, ওকে। তো আবার উপরে চলে যাচ্ছি, এগুলো তো প্রয়োজন নাই। আচ্ছা, তো এখানে এখন কত হয়, এখানে হচ্ছে a²/2, তুমি এইটাকে একটু দূরে রাখো, a²/2, এখানে হচ্ছে 0 থেকে π/6, তাহলে 2 cos স্কোয়ার থিটা, এই যে এখানে ভালো করে মনোযোগ দিও, এই 2 cos স্কোয়ার থিটা। তো 2 cos স্কোয়ার থিটা মানে কত, আমরা জানি 1 + cos 2θ। তো লিখতে পারি যে 1 + cos 2 × থিটা, থিটা বলতে আসছে হচ্ছে 3θ। ওকে, মানে 3 × 6θ হয়ে যাবে পরের লাইনে। কেমন? এখানে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, ইন্টু হচ্ছে dθ। তাহলে এখানে বলতে পারি যে স্যার a²/2, 0 থেকে π/6, 1 + cos 6θ, বাইরে হচ্ছে dθ। কেমন? তো এবার সিম্পল ইন্টিগ্রেশন করব। বলো, 1কে যদি আমি ইন্টিগ্রেট করি থিটার রেসপেক্টে, তাহলে ফলাফল হবে শুধু থিটা। এগুলো সিম্পল জিনিস। cos 6θকে ইন্টিগ্রেট করলে হবে sin 6θ, sin 6θ /6। আপার লিমিট হচ্ছে π/6, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এগুলোর আর ব্যাখ্যা দিচ্ছি না, এই লেভেলে এসে এগুলো ব্যাখ্যা দেওয়াটা মানায় না, ইন্টারমিডিয়েট হলে দিতাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, অলওয়েজ বলি, ইন্টিগ্রেট করার পরে আপার লিমিট লোয়ার লিমিট বসাবা না, এটা একটা রং ডিসিশন। অনেক সময় অঙ্ক আসলে ভুল হয়ে যায়। চেষ্টা করবা যত কনস্ট্যান্ট আছে বক্সের ভিতরে সব কনস্ট্যান্টটা বের করে নিতে। তো আমি কনস্ট্যান্ট বের করে দিচ্ছি, এতে কাজ করতে সুবিধা হবে। তো এখানে 6 লসাগু নিলাম, 6θ প্লাস হচ্ছে sin 6θ। আপার লিমিট হচ্ছে π/6, লোয়ার লিমিট হচ্ছে 0। 6টা বের করে দিলে এখানে কত হবে, a² 12, 6θ প্লাস sin 6θ 0, আপার লিমিট হচ্ছে π/6। কেমন? তো এবার তুমি এখানে লিখতে পারো সুন্দর করে a²/12, আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বসাই দাও। তো আপার লিমিট যদি বসাই, প্রথমে বসাবো হচ্ছে π/6 বসাবো, তাহলে 6 × π/6, কেমন, প্লাস sin 6 × π/6, মাইনাস লোয়ার লিমিট বসাবো, থিটার জায়গায় লোয়ার লিমিট 0 বসালে 0, sin 0, এটাও ফলাফল হয়ে যাবে 0। তো এই পাশটা 0, এগুলো না লিখে কোনো আসলে লাভ নেই, বেনিফিট নেই। ওকে, তো এই পাশটা চলে আসতেছি স্যার। এখানে কি কি কাটাকাটি যায় একটু দেখো তো ছেলেমেয়েরা, 6 আর 6 কাটাকাটি যায়, এখানেও 6 6 কাটাকাটি যায়। তাহলে এখানে কি অবস্থা হয় যে a²/12, কেমন, তাহলে এখানে থাকে হচ্ছে পাই, প্লাস এখানে থাকে হচ্ছে শুধু সাইন পাই, শুধু সাইন পাই। তো আমরা জানি সাইনের সাথে যত পাই থাকুক ফলাফল হচ্ছে 0। তাহলে এখানে কত হবে, a²/12 ইন্টু হচ্ছে পাই, দ্যাট মিনস ফলাফল হচ্ছে কত, পাই a²/12। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া অফ এ লুপ, এরিয়া অফ লুপ। হ্যাঁ, মানে হচ্ছে টোটাল এই একটা এরিয়ার ক্ষেত্রফল, মানে একটা লুপের ক্ষেত্রফল। কিন্তু আমাকে প্রশ্ন যদি একটা লুপের ক্ষেত্রফল, মনে করো এতটুকু প্রশ্ন দিয়েছে যে একটা লুপের ক্ষেত্রফল বের করো, তাহলে তো হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এটাই আমাদের অ্যান্সার। কিন্তু যদি আমাকে বলে যে না তুমি 3টা লুপের ক্ষেত্রফল বের করো, তো যেহেতু 3টা লুপই কি হবে, সিমেট্রিক না, মানে একটা লুপের ক্ষেত্রফল যা হবে বাকি লুপগুলোর ক্ষেত্রফল তো কি হবে তাই হবে, শুধু কি হবে টোটালটার ক্ষেত্রফল বের করতে করে 3 দিয়ে গুণ করে দিব। এখন লিখতে পারি যে সুতরাং টোটাল এরিয়া of the given curve equals to 3 দিয়ে গুণ করে দাও। তো 3 দিয়ে গুণ করলে কত হবে, 3 ×
পাই স্কোয়ার বাই 12, ফলাফল হচ্ছে পাই স্কোয়ার বাই 4। এই তো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি আবার বলতেছি, বইয়ের মতো করে ছবি আঁকাইতে যাবা না, কোনো দরকার নেই। কারণ তোমাকে যে কার্ভটা দিবে, আমি আবার বলতেছি, তোমাকে যে কার্ভ দিবে, তুমি কিন্তু জানো না যে আসলে বাকি লুপগুলো কোন কোন দিকে হচ্ছে। বইয়ে যে কাজটা করেছে বা বইগুলোতে যে কাজটা করেছে তারা কিছু মুখস্থ ছবি এঁকেছে, দরকার নাই। তোমার দরকার হচ্ছে একটা লুপ। তুমি যদি একটা লুপ ফাইন্ড আউট করতে পারো, তাহলে একটা লুপের ক্ষেত্রফল বের করে তোমার ফাংশন দেখে, ফাংশন যদি এখানে ইভেন থাকে তাহলে 2 দিয়ে গুণ হয়ে যাবে, আর না হলে যদি অড থাকে, যেই কটা নাম্বার থাকবে সেই কটা নাম্বার দিয়ে ওই একটা লুপের ক্ষেত্রফলকে তুমি গুণ করে দিবা। আর যাদের পার্সোনাল ইন্টারেস্ট বেশি, যারা গ্রাফটা ড্র করতে চাও, তারা হচ্ছে আমার আগের লেকচারে দেখবা কিভাবে গ্রাফটা ড্র করলাম, সেটা ওখানে দেখাই যাচ্ছে। যখন এরিয়া বের করতে দিবে তখন কষ্ট করে ওই পুরো গ্রাফ ড্র করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা অঙ্কের সাথে কানেক্টেড না। তুমি একটা লুপ দেখাইতে পারলেই হইল। ক্লিয়ার? তো এটা হচ্ছে অঙ্কের একদম অ্যাকুরেট সলিউশন। আমার মনে হয় তোমরা এই ধরনের অঙ্ক আসলে ইনশাল্লাহ পারবে। তো আমি স্টেপগুলো আবার বলে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে সিমেট্রিসিটি টেস্ট। তোমাকে আগে চেক করতে হবে সে কোন এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। দেখো, আমি কিন্তু সিমেট্রিক যদি না জানতাম, যে কার্ভটা ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক যদি না জানতাম, তাহলে কিন্তু আমি বাকিগুলো কাজগুলো করতে পারতাম না। 2 নম্বর কাজ হচ্ছে কার্ভের যে আর এর মানটা, মানে ব্যাসার্ধের মানটা, সে কখন পোলের মধ্যে, মানে থিটার কোন মানের জন্য সে পোলের মধ্যে গিয়ে অবস্থান করে, সেটা আগে বের করা। সেটা বের করলে তুমি অঙ্কের আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে যাবে, মানে লুপের আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে যাবে। তারপরে বাকি সূত্র। এরপরে অনেকেই আবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে স্যার, এরিয়ার অঙ্কের ক্ষেত্রফল বের করার এই সূত্রটা কিভাবে আসলো? এই যে আলফা বিটা হাফ ইন্টু আর স্কোয়ার ডি থিটা, এইটা লেকচার 1-এ খুব ভালো করে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এটা মুখস্থ করার বিষয় না, এটা ভালো করে ব্যাখ্যা দিয়ে দিছি। এই ব্যাখ্যাটা অবশ্যই তোমরা দেখে নিবা। ক্লিয়ার? তো আমার মনে হয় আমি সবগুলো আসলে করে দিব ইনশাল্লাহ, যতটুকু আমি সম্ভব সবগুলো অঙ্ক সিকোয়ালাইজ করে দিব। তো তোমরা এইটুকু অঙ্ক আশা করি যদি ভ্যালু চেঞ্জ করেও দেয়, আমার মনে হয় তোমরা ইনশাল্লাহ পারবে। তো আজকে এতটুকু থাকবে। নেক্সট দিন হয়তো বা কার্ডিওডের ম্যাথ করাবো, আস্তে আস্তে বাকি লোকগুলোর দিকে যাবো, কেমন? তো সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ।